ঢাকা বোর্ড 19 শারমিন অ্যান্ড সন্স অঙ্কের নাম। আসেন বের করেন। অঙ্কটা পড়তেছি, অঙ্ক সামনে আছে সবার? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। শারমিন অ্যান্ড সন্সের 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের একটা রেও মিল নিচে দিয়ে দিছে। 2018 সালের 31শে ডিসেম্বরে তাদের ব্যবসাটা শেষ হয়েছে। তাহলে শুরু হয়েছিল 18 সালের জানুয়ারির 1 তারিখ। অঙ্ক হাতে পাইয়া সর্বপ্রথম কি পড়তে বলি? সমন্বয়। সমন্বয় কত প্রকার? 2 প্রকার, অভ্যন্তরীণ সমন্বয়, বাহ্যিক সমন্বয়। অভ্যন্তরীণ সমন্বয় কয়টা আছে আসেন দেখা নেই। অভ্যন্তরীণ সমন্বয়গুলি কই থাকে? রেও মিলের ভিতরে। তো রেও মিলের ভিতরে দেখতে পাচ্ছি পণ্য ক্রয় বিক্রয়ের পাশে কি আছে? ভ্যাট। কত পার্সেন্ট? পার্সেন্ট দেওয়া 2টা আছে। আচ্ছা, এরপরে নিচে নামি, ঋণের পাশে কত পার্সেন্ট? তাহলে কয়টা সমন্বয় পাইলাম ভিতরে? 3টা। এরপরে ঋণের পরে আরেকটা আছে, ইজারা সম্পত্তির পাশে কত বছর লেখা? তাইলে টোটাল মিলিয়ে ভিতরে সমন্বয় পাইলাম কয়টা? 4টা। পার্সেন্ট আকারে আছে 3টা, বছর আছে বছর আকারে আছে 1টা, টোটাল 4টা। বাইরের সমন্বয় আছে কয়টা? 4টা। বাইরের সমন্বয়গুলি একটু পড়ি এবং পড়ে পড়ে আমরা নাম্বারিং করে নেই। পড়ায় মনোযোগ দেন, পেন্সিল হাতে নেন। সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা। সমাপনী মজুদের আরেক নাম কি সবাই? অবিকৃত পণ্য। অবিকৃত পণ্য মানে যে পণ্যগুলি বিক্রি হয় নাই, বছর শেষে রয়ে গেছে। অবিকৃত পণ্যের কাজ কোন পণ্যের সাথে? বিকৃত পণ্যের সাথে। অবিকৃত পণ্যের কাজ কোন পণ্যের সাথে? বিকৃত পণ্যের সাথে। তাহলে বিকৃত পণ্য কি ভিতরে থাকে না ওইটা অঙ্ক করে বাইর করতে হয়? ওইটা অঙ্ক করে বাইর করতে হয়। 2 নম্বরে যান। বিজ্ঞাপন খরচের কত ভাগ? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 অংশ পরবর্তী বছরের জন্য কি করতে হবে? বিলম্বিত করতে হবে। পড়ায় মনোযোগ। বিজ্ঞাপনের 4 ভাগের 1 ভাগ কি করতে বলছে? বিলম্বিত করতে বলছে। আচ্ছা, উত্তর দেন তো সবাই। বিলম্বিত বিজ্ঞাপন এটা কি, খরচ না সম্পদ? সম্পদ, অলিক সম্পদ। আর শুধু বিজ্ঞাপন যেটা, ওইটা হচ্ছে কি? ওইটা খরচ। আমাদেরকে পড়ায় মনোযোগ পুরা। বিজ্ঞাপন খরচের কত ভাগের কত অংশ বিলম্বিত করতে বলছে? 4 ভাগের 1 অংশ বিলম্বিত করতে বলছে। বিলম্বিতটুকু হচ্ছে সম্পদ, তার মানে 4 ভাগের 1 ভাগ সম্পদ। তাহলে বাকি 3 ভাগ কি? বাকি 3 ভাগ হইল খরচ। বাকি 3 ভাগ কি? খরচ। বা ওইটাকে বলে অবলোপনকৃত বিজ্ঞাপন। কি বলে? অবলোপন শব্দের অর্থ কি? খরচ। আর যতটুকু সম্পদ ওটা একটা বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে বিলম্বিত মানে অলিক সম্পদ, পড়াইছে এটা। তাহলে বিলম্বিতটুকু সম্পদ তো কয় ভাগ সম্পদ? 1 ভাগ সম্পদ। তো বাকি 3 ভাগ কি? খরচ বা অবলোপন। তাহলে এটা বিজ্ঞাপনের সাথে কাজ। ভিতরে বিজ্ঞাপন কই আছে? নাম্বার লেখেন 2। প্রদেয় হিসাবের নিচে বিজ্ঞাপন আছে, নাম্বার লেখেন 2। 3 নাম্বার সমন্বয়। বাকিতে পণ্য বিক্রি করছি। আচ্ছা সবাই, বাকিতে মাল বিক্রি করলে যাবে নাকি? বাকিতে মাল বেচছি, বাকিতে মাল বিক্রি করছি, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে মাল বিক্রি করছি, এখনো টাকা পাইছি বিক্রি কইরা। তাহলে কার থেকে টাকা পাবো? প্রাপ্য হিসাব থেকে। প্রাপ্য হিসাব ডেবিট। আর কি ক্রেডিট? বিক্রয় ক্রেডিট। কয় জায়গায় কাজ? একবার প্রাপ্য হিসাবের পাশে নাম্বার লেখেন 3, আরেকবার বিক্রয়ের পাশে নাম্বার লেখেন 3। আচ্ছা বলেন তো, এই যে বাকিতে বিক্রি করছেন কয় টাকা? 4,000 টাকা। বাকিতে বিক্রি করছেন কয় টাকা? এটা কি হিসাবভুক্ত হয়েছিল? এটা হিসাবভুক্ত হয় নাই, এটা হিসাবের বইতে লেখা হয় নাই। তাহলে এটা কোন বিক্রয়? অলিখিত বিক্রয়। বিক্রি করছি লিখতে ভুলে গেছি, অলিখিত বিক্রয়। আর অলিখিত কোন বিক্রয়? নগদ না ধারে? অলিখিত ধারে বিক্রয়। এটার কাজ কয় জায়গায়? একবার এটা প্রাপ্য হিসাবের সাথে যোগ, এটা দেনাদাররে বাড়ায়, প্রাপ্য হিসাবে বাড়ায়। আরেকবার অলিখিত বিক্রয় কার সাথে যোগ? বিক্রয়ের সাথে যোগ। অলিখিত বিক্রয় বিক্রয়ের সাথে কি হয়? পড়াইছি। বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় কি? যোগ। মানে বিক্রি করছেন, লিখতে ভুলে গেছেন। মাল বিক্রি করছেন, লিখতে ভুলে গেছেন, এখন লিখছেন। তো লিখলে বিক্রিটা আগের থেকে বাড়বে না কমবে? বাড়বে। তাহলে যোগ হইব। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, লাস্ট 4 নাম্বার। প্রাপ্য হিসাবের উপর কয় পার্সেন্ট সঞ্চিতি ধরতে বলছে? এটা কার সাথে, কার উপরে এই পার্সেন্টেজ করবেন? বলে দিছে। কে টাকা ভবিষ্যতে কে টাকা মারবে? দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে পার্সেন্টেজ কার উপর হবে?
প্রাপ্য হিসাবের পাশে নাম্বার লেখেন 4। এর আগে মনে হয় একবার নাম্বার লিখছিলেন 3, এখন আবার পাশে লেখেন 4। মানে প্রাপ্য হিসাবের সাথে কত কত কয়টা নাম্বারের কাজ? 3ও কাজ আছে, 4ও কাজ আছে। আচ্ছা, এবার আমাদেরকে ক নাম্বারে বলছে ভ্যাট চলতে হিসাব তৈরি করো। কি তৈরি করো? আচ্ছা, এখন আমার যে একদম প্রথম যে ভিডিওটা আমি দিছিলাম, ওই ভিডিওটার মধ্যে আমি বলছিলাম যে রেও মূল্যে যদি ভ্যাট থাকে, কোথায় ভ্যাট ধরার কথা থাকে? রেও মিলে। দেখেন আপনার ভ্যাটটা ক্রয় বিক্রয়ের সাথে আছে রেও মিলে। 15% ভ্যাট, এটা কোথায় আছে? সমন্বয় না রেও মিলে? ভ্যাট যদি রেও মিলে থাকে, পড়ায় মনোযোগ দেন, এদিকে মনোযোগ না, পড়ায় মনোযোগ দেন। রেও মিলে যদি ভ্যাট থাকে, আপনারা উত্তর দেন তো সবাই। রেও মিলে সব কোন লেনদেন থাকে? নগদ। তাহলে রেও মিলের যে ক্রয় বিক্রয়, ওইটা কোন ক্রয় বিক্রয়? সবাই উত্তর দেন। এখন কিন্তু একটা নতুন জিনিস শিখামো, জিকরা মনোযোগ না দিলে মিস হয়ে যাবো। কিন্তু এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, এই কন্ট্রোভার্সিটা আমি ভাঙিয়ে দিতেছি আজকে। এটা ভিডিও ক্লাসও সবাই দেখবা। আপনার এটা সব নগদ ক্রয় বিক্রয় রেও মিলে যেটা আছে, আর রেও মিলের ভিতরেই তো ভ্যাটটা। তার মানে বুঝাইতেছে আমরা শুধু নগদ ক্রয় বিক্রয়ের উপরেই কি দিছি? সরকারের কি দিছি? ভ্যাট দিছি। নাকি এটা মিথ্যা কথা বলো? ভ্যাট কই আছে? রেও মিলে আছে, মানে নগদ ক্রয় বিক্রয়ের সাথে ভ্যাট আছে। ভ্যাটটা যদি সমন্বয় থাকতো, ভ্যাটটা যদি কই থাকতো? সমন্বয়ে কোন লেনদেন থাকে? অনগদ, অলিখিত, ধারে। তখন কি হইতো? আমরা ধরতাম হ্যাঁ নগদটার উপরেও ভ্যাট দিছি, ধারেরটার উপরেও ভ্যাট দিছে। কিন্তু এখন ভ্যাটটা শুধু কই আছে? রেও মিলে, মানে শুধু কোনটার উপরে ভ্যাট দিছে? নগদটার উপরে। আমরা কি ধারে বিক্রয়ের উপরে ভ্যাট দিছি? তাহলে আপনি একটু খেয়াল করেন, আমি তো পড়াইছি যে হ্যাঁ সব যোগ বিয়োগ করার পরে লাস্টে ভ্যাট ধরবা। শিখেছি কিনা বলেন সবাই? ভ্যাট কখন ধরতে বলি? সব যোগ বিয়োগ করার পরে। এখন দেখেন তো আপনার বিক্রয়ের সাথে একটা নিচে কাজ আসছিল, একটা অলিখিত বিক্রয় ছিল। অলিখিত বিক্রয়টা কি নগদ না ধারে? সবাই উত্তর দেন। ধারে। এখন আপনি বলেন রেও মিলের বিক্রয়টা কোন বিক্রয়? সবাই। সমন্বয়ের বিক্রয়টা কোন বিক্রয়? ধারে। আবার অনগদ। ধারে বিক্রয়, অনগদ আলাদা, ধারে আলাদা। এটা ধারে বিক্রয়। এখন আপনি ভ্যাট দিচ্ছেন শুধু কোনটার উপরে? নগদ বিক্রয়ের উপরে। আপনি কি ধারে বিক্রয়ের উপরে ভ্যাট দিছিলেন? দেন নাই। তাহলে ভ্যাটটা শুধু কোন বিক্রয়ের উপরে ধরার কথা? নগদ বিক্রয়ের উপরে। নগদ বিক্রয় থেকে ভ্যাট বাদ দেওয়ার কথা। ধারে বিক্রয়ের উপরে কি ভ্যাট ধরার কথা আছে? নাই। এটা শত সিদ্ধ সঠিক নিয়ম, কিন্তু আমাদের বোর্ডে এখন যদি আপনি এটা খাতা দেখতে যান, মানে বোর্ড যখন পরীক্ষা নিবে আপনার থেকে, বোর্ড পরীক্ষা দিবেন না এইচএসসি, ওনারা ওই এটা এখনো শত সিদ্ধ নিয়মটা চালু হয়নি। ওনারা ওই ভুল নিয়মটার সবাই এখনো মাইনে আসতেছে। সবাই কোন ভুল নিয়মটা মানতেছে? ওই যে সবকিছু যোগ বিয়োগ করার পরে লাস্টে ভ্যাট ধরে, মানে অলিখিত বিক্রয়টাও যোগ দিয়ে তারপর ভ্যাট ধরে। কিন্তু আদৌ কি অলিখিত বিক্রয়ের উপরে কি ভ্যাট দিছি আমরা? অলিখিত বিক্রয়টা কিন্তু ধারে বিক্রয় ছিল, আমরা কি ধারে বিক্রয়ের উপরে ভ্যাট দিছি? কিন্তু এখন আপনি যদি ওইভাবে করেন, আপনি হয়তো কাটা দিয়ে দিতে পারে। এই জন্য যেটা ওই ভুল নিয়ম প্রচলন আছে, আমরা ওই ভুলটাতেই ম্যাথ করতে কিছু করার নেই। এটা আমি জানায় রাখলাম। এখন অনেকে বলবো স্যার প্রথম যে অঙ্কটা ছিল ওটার মধ্যে তো আপনি শুধু নগদ বিক্রয়ের উপরে ভ্যাট ধরছিলেন, আমাদের উত্তরও মিলছিল। আপনি তো অলিখিত বিক্রয়ের উপরে ভ্যাট ধরেন নাই। তুমি এই অঙ্ক আসলে এই যে বইটা লিখছে দীপক কুমার নাগের যে বইটা, এটা মনে করো একটু হজবরল করে ফেলাইছে। আগের অঙ্কটাতে শুধু নগদ বিক্রয়ের উপরে ভ্যাট ধরছে, আবার এই অঙ্ক নগদটার উপরে ধরছে, অলিখিত ধারেরটার উপরে ভ্যাট ধরছে। তুমি দেখো, নাহলে উত্তর মিলবো না ধারেরটার উপরে না ধরলে। তাইলে স্যার আমরা এখন কোন দিকে যাবো? তোমরা ওই আগের যেটা করাইছি এখন যেটা করাইতেছি, সব কথার এক কথা, তোমরা সবকিছু যোগ বিয়োগ করে তারপর ব্যাট ধরবা। শেষ। ফুল এন্ড ফাইনাল ডিসিশন কি বলো? সবকিছু মানে অলিখিত বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যা আছে, বিক্রয়ের সাথে কাজ, ক্রয় বিক্রয় সব যোগ বিয়োগ করে লাস্টে ব্যাট ধরবা। এখন ওই ভুল নিয়মটাই বোর্ডে প্রচলিত আছে, ওটার মধ্যেই তোমার রাইট দিব। এটা এখনো বোর্ডে কি হয় নাই? সংশোধন হয় নাই। আমার কথা কি বুঝাইতে পারছি? তাহলে এইটা ছিল আজকের এই অঙ্কের মুখ্য বিষয়।
তাহলে এখন আপনি বলেন, তাহলে ক নাম্বার প্রশ্ন পড়েন, কি কি করতে বলছে, এখন আপনি উত্তর দেন। প্রশ্ন পড়েন ক নাম্বার। ভ্যাট চলতি হিসাব তৈরি করো। তো ভ্যাট চলতি হিসাব, হিসাব মানে কি করা? খতিয়ান। তো কার খতিয়ান করতে বলছে? ভ্যাটের খতিয়ান। তো খতিয়ান কোন ছকে করবো? চলমান জেড ছকে। তাহলে আসেন আমরা ভ্যাটের খতিয়ানটা চলমান জেড ছকে করি। প্রথমে তারিখ, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হচ্ছে কি? ব্যালেন্স। এটা ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। তারপরে এখানে হচ্ছে জাবেদা পৃষ্ঠা। কার খতিয়ান করতেছি? শিরোনাম লেখেন ভ্যাট চলতি হিসাব। এখানে পাশে কি? হিসাবের কোড নম্বর। ওকে, ভ্যাট কি হিসাব? সবাই ভ্যাট কি হিসাব? ভ্যাট কি হিসাব? আয় না ব্যয় না, তাহলে কি? কখনো সম্পদ, কখনো দায়। তো সম্পদ দায় কি কখনো ক্লোজ হয় না ব্যালেন্স থাকা যায়? তো ভ্যাটের কোনো ব্যালেন্স আগে থেকে আছে কিনা এটা কি দেখা বুঝবো? ব্যালেন্স কই থাকে? রেও মিলে। তো খোঁজেন ভ্যাট চলতি হিসাব নামের কোনো এন্ট্রি আছে কিনা। নাই, তার মানে ভ্যাটের আগে থেকে কোনো কি নাই, ব্যালেন্স নাই। তাইলে আমরা ব্যালেন্স না থাকলে ব্যালেন্স ছাড়াই অঙ্ক শুরু করব। ব্যালেন্স নাই, জিকরা এই চোখে তুমি একবারে চশমা লাগাও। ভ্যাটের কোনো ব্যালেন্স নাই। এখন আমরা ডাইরেক্ট চলে যাব জাবেদায়। কোন জাবেদার সাথে ভ্যাট আলাদা করে দেখাই আমরা সবাই? কোন জাবেদার সাথে পৃথিবীতে কোন জায়গায় ভ্যাট আলাদা করে দেখাইতে হয়? অন্য ক্রয় বিক্রয়ের বেলায় অন্য কোনো কিছুর ভ্যাট আলাদা করে দেখায়। তাহলে কোন জাবেদে আমরা ভ্যাট পাবো? ক্রয় বিক্রয়ের জাবেদায়। তো ভিতরে দেখেন তো ক্রয় বিক্রয় আছে কিনা, এবং ক্রয় বিক্রয়ের সাথে ভ্যাট আছে কিনা। আছে। তাহলে কোন সালের ম্যাথ করি বলেন? 2018 ডিসেম্বরের 31। প্রথমে আছে ক্রয় ভ্যাট, লিখেন ক্রয় ভ্যাট। পরে মনোযোগ দিয়েন, লিখছি ক্রয় ভ্যাট। তো শিখাইছি ক্রয় বিক্রয় যেদিকে, বলো ক্রয় বিক্রয় যেদিকে ভ্যাটও সেদিকে। তো ক্রয় ডেবিট হয়, ক্রয় ভ্যাটও কোন দিকে বসবে? তাহলে আসেন ক্রয় ভ্যাট বাইর করি। এখন বলেন আজকের পর থেকে সব কোনটা নগদ ক্রয়, কোনটা ধারে ক্রয়, এত কিছু দেখার দরকার নেই। স্যারেক বলেছে সবকিছু যোগ বিয়োগ করার পরে ভ্যাট সবার শেষে ধরতে। তাহলে ক্রয়ের সাথে যত কাজ আছে, আগুনে পোড়া মাল বাদে, আগুনে পোড়া মাল আবার ক্রয়ের মধ্যে ধরেন না, এটা কিন্তু না করছি। আগুনে পোড়া মাল ক্রয়ের মধ্যে ধরতে যাবেন না। তাইলে ক্রয়ের সাথে কি কি কাজ আছে? হাতে ক্যালকুলেটর। ক্রয়ে কত টাকা বলেন আগে? ৬৯,০০০। প্রথমে কি খুঁজতে বলছি? রেওয়া মিলে কি খুঁজতে বলি? ক্রয় ফেরত ক্রয় বার্তা। ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নোটের মধ্যে লেখা দিছিলাম। তাহলে খোঁজেন ক্রয় ফেরত ক্রয় বার্তা আছে কিনা। নাই। তাহলে ক্রয়ের সাথে কত নাম্বার লিখছি? কোনো নাম্বারও নাই। তার মানে ক্রয়ের সাথে নিচেও কোনো কাজ নাই, ভিতরেও কোনো কাজ নাই। কোনো কোশ্চেন আছে? তাহলে ক্রয়ের অ্যামাউন্টই কয়টা? কত? ৬৯,০০০। তাহলে ক্রয় ৬৯,০০০। এখন আপনারা এই উত্তর দেন, এই ৬৯,০০০ টাকার উপরে কি ডাইরেক্ট ভ্যাট ধরবো? এটা কি ডাইরেক্ট ক্রয়ের টাকা না ক্রয়, এটা ভ্যাট সহ ক্রয়ের টাকা? ভালো করে রেওয়া মিলটা সার্চ করে দেখেন আপনারা। পাশে লেখা আছে ক্রয়ের পাশে ব্র্যাকেট দিয়া 15% ভ্যাট সহ। তার মানে এই ক্রয়ের টাকাটা, এই ৬৯,০০০ যে ক্রয়ের টাকাটা, এটা আমার ভ্যাট সহ ক্রয়ের টাকা। তো বাংলাদেশের ভ্যাট কত? 15%। ক্রয় 100%। ক্রয় কত পার্সেন্ট? ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আওয়াজ করো না। ক্রয় কত পার্সেন্ট? 100%। ভ্যাট কত ঢুকে? 15%। তাহলে ভ্যাট সহ ক্রয়ের টাকা কত?
তাইলে এটা আমার কত পার্সেন্টের টাকা? 115% টাকা। এটা কিন্তু আগেও বলছি ভ্যাট সহ ক্রয় মানে এটা কত পার্সেন্টের টাকা? তাইলে 115 দিয়া ভাগ দিব, আর আমার ভ্যাট কত পার্সেন্ট? 15 দিয়া গুণ দিব, তাইলে ক্রয় ভ্যাট বেরোবে কত টাকা? 9000। ক্রয় ডেবিট, ক্রয় ভ্যাটও ডেবিট, বসান 9000 টাকা ডেবিট দিকে। এতটুকু লেখা হয়েছে। এখন বলেন ফার্স্ট পোস্টিং যেদিকে, ফার্স্ট ব্যালেন্সও সেই দিকে, তো ব্যালেন্সও ডেবিট দিকে, বসান 9000। ক্রয় ভ্যাট শেষ, এবার কোন ভ্যাট? বিক্রয় ভ্যাট, লেখেন বিক্রয় ভ্যাট। আম্মু বলেন বিক্রয় কত টাকা? 1,03,500। এখন বলেন বিক্রয়ের সাথে কি কি কাজ আছে? বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা খোঁজেন, এগুলি কোনটা আছে? বিক্রয়ের সাথে নিচে একটা কাজ আছে অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয়, বিক্রয়ের সাথে কি হয়? যোগ। তো 4000 যোগ দেন। আর কোন কাজ ছিল বিক্রয়ের সাথে? কোন বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা আছে না? এই একটাই কাজ, এই একটাই কাজ। আচ্ছা, আর তো কোনো নাম্বার লেখি নেই। বিক্রয়ের পাশে কত নাম্বার লিখছিলেন? 3। আর কোন নাম্বার লেখা ছিল? আর ভিতরে কোনো বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা আছে? নাই। তাহলে এই একটাই কাজ। তাহলে বলেন টোটাল বিক্রয় কত? 1,07,500। এই 1,07,500 কি সহ টাকা? মানে এটা কয় পার্সেন্টের টাকা? তাহলে এটার 115 দিয়া ভাগ দেন, আর 15 দিয়া গুণ দেন। মানে এক কথায় আমি বারবার বলতেছি আজকের পর থেকে সবকিছু, এটা তো নোটে এমনি আগেই বলছি, তারপর একটা কনফিউজ জাগতো। ওই যে প্রথম ক্লাসটার ভিতরে বলছিলাম যে নিচে যেটা থাকে এটা ধারে ক্রয় বিক্রয়, ধারে ক্রয়ের উপরে তার ভ্যাট দেই নেই আমরা। কিন্তু আজকের পর থেকে এটাই যে ধারে হোক নগদ হোক, স্যারে কইতে সবকিছু যোগ বিয়োগ করে লাস্টে ভ্যাট ধরতে, যা আছে বিক্রয়ের সাথে ক্রয়ের সাথে সব কাজ করে লাস্টে ভ্যাট ধরবেন। তাহলে গুণ 15 ভাগ 115 দেন, কত আসে? 14,022 নাকি? এখন বলেন বিক্রয় ক্রেডিট, বিক্রয় ভ্যাটও কি ক্রেডিট। লাস্ট ব্যালেন্স কোন দিকে? লাস্ট পোস্টিং কোন দিকে? এক না ভিন্ন? ভিন্ন হইলে কি করে? বিয়োগ করেন, কত থাকে? 5,022 টাকা। এখন বলেন 14,000 বড় না 9,000 বড়? তাহলে বিয়োগ দেওয়ার পরে কোন পাশ বড় হয়? এই জন্য ব্যালেন্সটা কোন পাশে চলে যাবে? ক্রেডিট পাশে। ম্যাথ শেষ। ভ্যাট শুধু কিসের সাথে থাকে? বারবার বলতেছি ক্রয় বিক্রয়ের সাথে। আর কোনো কিছুর সাথে ভ্যাট থাকে? বা আর কোনো কিছুর ভ্যাটটা আমরা আলাদা করে দেখাই? ভ্যাট চলতে হিসাব শেষ। এবার দেখেন অ্যান্সার মিলছে কিনা বইয়ের সাথে। এই যে বললাম দেখো আম্মু, এখন কিন্তু তারা ঠিকই অলিখিত বিক্রয় মানে ধারে বিক্রয়টা যোগ করে ভ্যাট ধরছে, কিন্তু লজিক্যালি এই ধারে বিক্রয়ের উপরে কি আমরা কোনো ভ্যাট দিছি? আমাদের ভ্যাট কোথায় ছিল? রেও মিলে না সমন্বয়, আমরা শুধু নগদ বিক্রয়ের উপরে ভ্যাট দিছি। এক জায়গায় তারা করতেছে কি অলিখিত বিক্রয় যোগ ছাড়াই ভ্যাট ধরতেছে, আবার এক জায়গায় করতেছে অলিখিত বিক্রয় যোগ কইরা ভ্যাট ধরতেছে। একটা কনফিউজ সৃষ্টি করছে কিনা? কিন্তু আমাদের বোর্ডে কোনটা রাইট আমি বলে দিছি, কোনটাতে রাইট দিব? সবকিছু যোগ বিয়োগ করার পরে তারপর ভ্যাট ধরবেন, শেষ। আর কোনো কিছু জানার দরকার নেই। এবার চলে যাও খ নম্বরে। খ নাম্বার কি চাইছে প্রশ্ন পড়ো সবাই। আমাদের কাছে সমাপ্ত বছরের একটা কি চাইছে আম্মু? পুরা আয় বিবরণী চাইছে। কোনো মোট মুনাফা টুনাফা দেওয়া আছিল? মানে কোন স্টেপ কইরা দেওয়া আছিল না? তিনও স্টেপ করা লাগবে। এখন একদম শুরু করতে হবে অঙ্ক কিসের থেকে বলেন তো? প্রত্যক্ষ আয়। আয় কত? আয় বিবরণীর কাজ কি? কোন আয় দিয়ে অঙ্ক শুরু করবা? প্রত্যক্ষ আয়। প্রত্যক্ষ আয় কয়টা ব্যবসায়? নাম কি? নিট বিক্রয়। একবারে নিট বিক্রয়টা ম্যাচ শুরু হইব। তাহলে ওই 3 লাইন কথা লেখা নিও, প্রতিষ্ঠানের নাম, আয় বিবরণী, তারিখ, এগুলি তো একটা জানোই। ঠিক আছে, আমি ডাইরেক্ট বক্স করলাম। বিবরণ কয়টা টাকার ঘর দিব আয় বিবরণীতে? 3টা। আচ্ছা, সবাই কি এতটুকু লেখা হয়েছে? তাহলে বলেন আমরা কোন আয় দিয়ে অঙ্ক শুরু করব? প্রত্যক্ষ আয়। প্রত্যক্ষ আয় কোনটা? বিক্রয়। অঙ্ক শুরু হবে কি দিয়া? বিক্রয় দিয়া।
বিক্রয়ের টাকা মাঝখানে করে লেখো, বিক্রয়ের সাথে কাজ ছিল। কত টাকা বিক্রয় বলেন সবাই? 1 লক্ষ, কথাই বলে না। 3000 বিক্রয়ের সাথে কোনো বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, রেও মিলে আছে কিনা খোঁজেন। নাই। বিক্রয়ের সাথে সমন্বয় কয় নাম্বারের কাজ ছিল? 3 নাম্বারে। কি ছিল 3 নাম্বারে? একটা অলিখিত বিক্রয় ছিল। অলিখিত বিক্রয় বিক্রয়ের কি করে? বৃদ্ধি করে। তাহলে এটা যোগ না বিয়োগ? যোগ। কত টাকা যোগ? অলিখিত বিক্রয় কত? 4000 টাকা যোগ করেন। যোগ করলে টোটাল বিক্রয় কত? 1,07,500। এতটুকু লেখা থামেন। বিক্রয়ের মধ্যে কি ঢুইকা বসে আছে? ভ্যাট। ভ্যাটটা কি বিক্রয়ের সাথে আরেকটা সমন্বয় আছে কিনা? রেওয়া মিলের ভিতরে একটা সমন্বয় আছে না? বিক্রয়ের পাশে কি ছিল? ভ্যাট। ভ্যাট কার জন্য বিক্রি করার সময় আমরা কাস্টমারের থেকে কি আদায় করি? ভ্যাট কার জন্য আদায় করি? আমাদের জন্য না সরকারের জন্য? এই ভ্যাট কারে দিয়ে দিতে হবে? তাহলে এই ভ্যাট কি আপনার বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে পারবেন না আলাদা করতে হইব? তাহলে ভ্যাটটারে বাদ দিতে হইব, আলাদা করতে হইব। লেখেন বাদ বিক্রয় ভ্যাট। তো বলেন বিক্রয় ভ্যাট একটু আগে ক নাম্বারে বের করছেন? বিক্রয় ভ্যাট কয় টাকা বলেন? 14,022 টাকা। বাদ দিয়ে দেন বিক্রয় ভ্যাট। কত হয় নিট বিক্রয় একটু জানান। বিক্রয়ের সাথে আর কোনো কাজ ছিল? বিক্রয়ের সাথে তাহলে কয়টা সমন্বয় ছিল? 2টা। রেওয়া মিলের ভিতরে একটা ছিল, রেওয়া মিলের বাইরে ছিল অলিখিত বিক্রয়। আর কোনো কাজ পাই নাই। বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা এগুলি কিচ্ছু নাই। নিট বিক্রয় কত বলেন? 93,478। এটাই আমার নিট বিক্রয়। কোন বিক্রয়? নিট বিক্রয়। ওকে। নিট শব্দের অর্থ কি? প্রকৃত বা আসল। তো বলেন এখন এটা আমার কোন আয়? তাহলে নিট বিক্রয় আমার কোন আয়? প্রত্যক্ষ আয়। তো সূত্র কি? প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ। এই গেটটা আবার চেনিকে চাপাইছে, খুলে দাও। প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ। তো প্রত্যক্ষ ব্যয়ের আরেক নাম কি? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে নিট বিক্রয় থেকে এখন আমরা কোন ব্যয় বাদ দিব? এই আয় থেকে কোন ব্যয় বাদ? বিক্রিত পণ্যের ব্যয় বাদ। তাহলে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় শুরু হয় কি দিয়া? শেষ হয় কি দিয়া? তাইলে আমরা আসেন শুরু করি। বিক্রিত পণ্যের ব্যয় শুরু হবে প্রারম্ভিক মজুদ দিয়া। খোঁজেন প্রারম্ভিক মজুদ আছে কিনা ম্যাথের মধ্যে, এবং ওটার পাশে কোনো নাম্বার লিখছি কিনা। নাম্বার না থাকলে, ব্যয়ের সাথে কোনো কাজ না থাকলে ডাইরেক্ট কোন ঘরে লিখতে বলি? মাঝখানে। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য, এটার সাথে কোনো কাজ নাই, ডাইরেক্ট মাঝখানের ঘরে লিখে ফেলেন। কত টাকা? প্রারম্ভিক মজুদ 20,000। কোনো নাম্বার লিখছিলাম? নাম্বার লিখছি কিনা ভালো করে দেখবেন, নাম্বারিং করে নিবেন, লাগলে ভিডিও পজ করে সবাই। তো গেল প্রারম্ভিক মজুদ। এরপরে এটা আমার ব্যবসার দোকানের শুরুর, বছরের শুরুর মাল। এই শুরুর মাল দিয়ে সারা বছর যাইবো? আরো মাল কি করতে হয়? ক্রয়। খোঁজেন ক্রয় আছে কিনা। ক্রয়ের সাথে আবার কাজ আছে, কিন্তু ক্রয় তো অবশ্যই আছে। ক্রয় কত টাকা? 69। প্রথম ঘরে লেখেন ক্রয় 69,000। এবার খোঁজেন সবাই ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, ক্রয় বার্তা বাদ। ভিতরে রেও মিলে কোনো ক্রয় ফেরত, ক্রয় বার্তা আছে কিনা? আছে। ক্রয় ফেরত, ক্রয় বার্তা নাই। আর ক্রয়ের সাথে কোনো নাম্বার লিখছিলাম? কোন নিচেও কোনো কাজ নাই। এখন বলেন ক্রয়ের পাশে একটা কাজ আছে, পাশে একটা সমন্বয় আছে। ক্রয়ের মধ্যে কি ঢুইকা বসে আছে? ভ্যাট কি আমাদের না সরকারের? তাহলে ক্রয়ের থেকে ভ্যাটটারে বের করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। বাদ ক্রয় ভ্যাট। কত টাকা ক্রয় ভ্যাট? ক নাম্বারে দেখে আসেন। 9,000। তাহলে বাদ দিয়ে দেন। তাহলে আমার নিট ক্রয় কত? 60,000 আমার নিট ক্রয়। তাহলে আমার শুরুতে দোকানে কয় টাকার মাল ছিল সবাই? আরো কয় টাকার মাল কিনলাম? আচ্ছা, এই মাল কি আমি মাথায় করে উঠে নিয়ে আসছি? এই মাল আনতে গেলে রাস্তায় কিছু কি আছে? ওইগুলিরা বলে ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। খোঁজেন মাল কেনার সময় কি কি খরচ আছে? পরিবহন, ক্রয় পরিবহন, শুল্ক। একটা পাইছেন সবাই? মজুরি। আচ্ছা, মজুরির সাথে কোনো কাজ আছিল কিনা দেখেন। কাজ না থাকলে ডাইরেক্ট মাঝখানে। কত টাকা? 8,000। মজুরির পরে আর কোনোটা আছে কিনা চেক দাও তাড়াতাড়ি, দ্রুত। আর আছে? নাই। তো না থাকলে এখন সবাই উত্তর দেন। তাইলে শুরুতে কয় টাকার মাল ছিল? আরো কয় টাকার মাল কিনলাম? এই মাল আনতে খরচ হয়েছে কত? এই 3টা জিনিস যোগ দিলে কোন পণ্য বাইর হয়? প্রত্যেকটা ক্লাসে এই ওয়ার্ডটা বলতেছে, এই 3টা জিনিস যোগ দিলে কোন পণ্য? মোট পণ্য। আমার দরকার কোন পণ্য? মোট পণ্যতে কোন পণ্যগুলি বাদ দিলে বিক্রিত পণ্য বাইর হয়?
অবিকৃতগুলি, যেগুলি বিক্রি করতে পারি নাই। তাহলে আমার মোট পণ্যর কত যোগ করে বাইর করেন। মোট মানে সব যোগ, এই তিনটা যোগ ৮৮,০০০। আমার মোট পণ্য ৮৮,০০০। এখন মোট পণ্য থেকে কি বাদ দিতে হয়? অবিকৃত পণ্য। অবিকৃত পণ্য বাদ অবিকৃত পণ্য। এখন পড়া শুন, এটুক লেখা থাম, বাদ লেখা থাম। অবিকৃত পণ্য দুইটা, মনে রাখবা সবাই। মানে দুইটা পণ্য আমরা বিক্রি করি না বা করতে পারি নাই। একটা হলো বছরের শেষের মাল, যেগুলি রয়ে গেছে, যেটা তুমি কি দেখো সমাপনী মজুদ পণ্য, যেটি বছরের শেষে রয়ে গেছে, বিক্রি হয় নাই, তুমি ফালাই দিবা, পরের দিন আবার বিক্রি করবা না। তো এই সমাপনী মজুদ পণ্যগুলি কোন পণ্য? অবিকৃত পণ্য। আরেকটা পণ্য আছে বিক্রি করতে পারি না, অবিকৃত থাকে, ওইটা বিক্রয়ের যোগ্যই না, বিক্রয়ের অযোগ্য হয়ে যায়, ওইটা অবিকৃত। আগুনে বিনষ্ট পণ্য কোন পণ্য? মনে রাখবা, আগুনে বিনষ্ট পণ্য ক্রয় থেকে ভুলেও বাদ দিবা না, ক্রয় থেকে ভুলেও বাদ দিবা না, এটা বাদ দিবা মোট পণ্য থেকে। তাহলে অবিকৃত মাল কয়টা? দুইটা। অবিকৃত মাল, সবাই অবিকৃত মাল কয়টা? একটা হলো সমাপনী মজুদ পণ্য, আর একটা হলো আগুনে পোড়া পণ্য, দুইটাই অবিকৃত। তাহলে মোট মালের থেকে কি মাল বাদ? অবিকৃত। অবিকৃত মাল কয়টা? কি কি? সমাপনী মজুদ পণ্য আর আগুনে বিনষ্ট পণ্য। কোন আগুনে মাল পোড়া গেছিল? যায় নাই। তাহলে সমাপনী মজুদ পণ্য আছে কিনা দেখেন। এখন সমাপনী মজুদ পণ্য নিচে থাকে সমন্বয়ে, কয় টাকা বলেন? কত? 20,000। বাদ দেন 20,000। তাহলে বলেন 88,000-এর মধ্যে কয় টাকার মাল বেচতে পারেন নাই প্রান্ত? 20,000 টাকার মাল বেচতে পারেন নাই, তো বাকি মালগুলি কি করছেন? বিক্রি করছেন, ওইটাই আপনার বিকৃত পণ্য। তাহলে কতটুকু বিকৃত? তাহলে এখন সবাই উত্তর দেন। নারায়ণগঞ্জ মহিলা কলেজ 68,000 টাকার মাল, 68,000 টাকার মাল কয় টাকায় বেচছেন? ওই যে উপরে। তাহলে বলেন 68,000 টাকার জিনিস 93-তে বেচছেন, লাভ হয়েছে না লস হয়েছে? কত লাভ হয়েছে বিয়োগ দেন, আয় থেকে ব্যয় বাদ দেন। কত মা? 25,478। ঠিক আছে তো? আচ্ছা বলেন তো, এখন প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ দিছি, প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ দিলে কোন মুনাফা বাইর হয়? মোট মুনাফা। এটা 1 নাম্বার স্টেপ। আমাকে যাইতে হইব কোন মুনাফা পর্যন্ত? গেল মোট মুনাফা। সবাইকে একটা লেখা হয়েছে, লেখা বলো তাড়াতাড়ি। মোট মুনাফার পরে কি সবাই প্যাটার্ন অনুযায়ী, লাগলে প্যাটার্নটা সামনে রাখতে পারেন, খাতায় নোট করে দিছি। মোট মুনাফার পরে কি? যোগ পরোক্ষ পরিচালন আয়। পরোক্ষ পরিচালন আয় কয়টা? আমি মুখে বলি, খুঁজতে থাকেন রেওয়া মিলে। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা, চালানি কারবারের মুনাফা, প্রেরিত পণ্যের মুনাফা নাই, পাওনাদার বার্তা সঞ্চিতি, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি নাই। তাহলে পরোক্ষ পরিচালনায় 5টার মধ্যে এখন তাহলে কি আর এই হেডিং দিব? পরোক্ষ পরিচালনা আয়ের হেডিং আয় নাই। এবার চলে যাব পরোক্ষ পরিচালন আয় থেকে কি বাদ? আয় নাই। এখন যামুগা ব্যয়। তো পরিচালন আয় থেকে কোন ব্যয় বাদ? পরিচালন ব্যয় বাদ। তাহলে বাদ পরোক্ষ পরিচালন ব্যয়, বা তোমরা যেটা 9-10-এ শুধু কি রাখতা? বাদ পরিচালন ব্যয়, একই কথা। এখন বলেন তো এই অধ্যায়ে ব্যয় কয়টা? আবার সবাই, ব্যয় কয়টা এই অধ্যায়ে? 3টা। বিকৃত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়। 3টার মধ্যে স্যারে কয়টা মুখস্থ রাখতে কইছে? 2টা। বিকৃত পণ্যের ব্যয় আর অপরিচালন ব্যয়, এই 2 ব্যয় যার মুখস্থ, বাকি সব কোন ব্যয়? ওইটি আর আলাদা করে মুখস্থ করার দরকার নাই। যেগুলি আমরা বিকৃত পণ্যের ব্যয়, যেমন এই যে একটু ফালা কও, যেটি আমরা বিকৃত পণ্যের ব্যয় বসে আইছি, এটি কি আর আমরা পরিচালনে বসামু? আবার যেটি আমরা অপরিচালনে পড়ে আসছি, এটি কি পরিচালনে বসামু? তাহলে মুখস্থ থাকতে হবে কয়টা? বারবার বলতেছি 2টা। বিকৃত পণ্যের ব্যয় আর অপরিচালন। এই 2 ব্যয় যেগুলি পড়ি নাই, ওই ব্যয়গুলি কোন ব্যয়? তাহলে খোঁজা শুরু করি, রেওয়া মিলের ভিতরে ঢুকেন, পরিচালন ব্যয় কি কি আছে? মজুদ পণ্য 1 তারিখেরটা লেখমু, এটা কোন ব্যয় চলে গেছে? চালাখন। বিকৃত, এটা বিকৃত পণ্যের ব্যয় চলে গেছে। পণ্য ক্রয়, এটাও তো একটা ব্যয়, লেখমু কেন? কারণ এটা কোন ব্যয় চলে গেছে? বিকৃত পণ্য। যেটা একবার বিকৃত পণ্যের ব্যয় বসায় ফেলাইছি, এটা কিন্তু আর পরিচালন ব্যয় আমরা লিখব না। কথা শুনছি? আচ্ছা, তাইলে যেটা বলতেছিলাম, এরপরে বিক্রয়, এটা আয়, আমরা খুঁজতেছি ব্যয়। মজুরি, আচ্ছা মজুরি লিখবো কেন? কারণ মজুরি কোন ব্যয় গেছে গা। এরপরে খোঁজেন কি আছে? বেতন একটা আয় না ব্যয়?
বেতন কি আমরা লিখছিলাম বিক্রিত পণ্যের ব্যয়? বেতন কি অপরিচালনে পড়ছিলাম? বেতন তাহলে কোন ব্যয়? তাহলে বেতনের পাশে কোনো কাজ আছে কিনা দেখেন, কোনো কাজ আছে, কোনো নাম্বার লিখছি, তাহলে ডাইরেক্ট কোন ঘরে? ব্যয়ের সাথে কাজ না থাকলে ডাইরেক্ট কোন ঘরে? মাঝখানের ঘরে। কত টাকা? 12,000। বসান 12,000। গেল বেতন। বেতনের পরে কি আছে পড়েন? প্রাপ্য হিসাব। আচ্ছা, প্রাপ্য হিসাবের সাথে কিন্তু একটা কাজ আছে। প্রাপ্য হিসাব কিন্তু একটা সম্পদ। আমরা খুঁজতেছি কি? এটার সাথে কিসের কাজ আছে? এটার সাথে সঞ্চিতির কাজ আছে। দেখেন তো প্রাপ্য হিসাবের পাশে আমরা কত কত নাম্বার লিখছিলাম? 3, 4। 4 নাম্বার সমন্বয়টা একটু পড়েন সবাই। ভবিষ্যতে দেনাদার আরো কত পার্সেন্ট টাকা মারবো? ভবিষ্যতে টাকা মারবো, ক্ষতি ধরতেছেন এই বছর, এটার আপনি কি রাখেন সব সময়? মানে কি সঞ্চিতি? নতুন অনাদায়ী পাওনা সামনের বছর মারবো, কিন্তু ক্ষতি ধরি এই বছর। তো সামনের বছরের ক্ষতি এই বছর ধরলে এটারে কি নামে ডাকে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর নতুন সঞ্চিতি কত ধরতে বলছে? 5%। এখন বলেন, যাই হোক, ক্ষতি ক্ষতি তো এটা ভবিষ্যতে মারবো, কিন্তু ধরতেছি কখন? এখন। তো এই ক্ষতি, ক্ষতি বলা ব্যয় বলা। এখন বলেন, এই অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্ষতি, এটা কি বিক্রিত পণ্যের ব্যয় লিখছি? এই ক্ষতি কি আমরা এই ব্যয় কি অপরিচালন ব্যয়ে পড়ছি? তাহলে এটা কোন ব্যয়ে ঢুকবো? অনাদায়ী পাওনার ক্ষতি কোন ব্যয়ে ঢুকবো? পরিচালন ব্যয়। এখন পড়ায় মনোযোগ। অনাদায়ী পাওনা আপনি করে শিখানো হয়েছে, 4 যোগ্য অনাদায়ী পাওনা শিখানো হয়েছিল। ওই 4 যোগ্যের যেমনে করছেন এখানে এমনি বসাবেন। তাহলে প্রথমে কি? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কয় প্রকার? নতুন। আগে রেওয়া মিলে খোঁজেন কোন অনাদায়ী পাওনা আছে কিনা। ওইটা পুরান অনাদায়ী পাওনা বা লিখিত অনাদায়ী পাওনা আছে? কোন অনাদায়ী পাওনা নাই। এবার সমন্বয়ে খোঁজেন কোন অনাদায়ী পাওনা আছে কিনা। তাহলে অনাদায়ী পাওনা কয় প্রকার? নতুন। নতুনটা কই থাকে? সমন্বয়। পুরানটা কই থাকে? কোনোটাই নাই। এরপরে কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি। সঞ্চিতিও কয় প্রকার? মোটমাট লাইন কয়টা মনে আছে? 4টা। মোটমাট এই অনাদায়ী পাওনার খরচ দেখানোর লাইন কয়টা? 4টা। প্রথমে কি খুঁজতে হয়? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কয় কয় প্রকার? নতুন। এরপরে কি খুঁজতে হয়? অনাদায়ী পাওনা সঞ্চিতি। সঞ্চিতিও কয় প্রকার? নতুন, পুরান। তা আপনি দেখেন অনাদায়ী পাওনা পাইছিলাম একটাও নাই, নতুনটাও নাই, পুরানটাও নাই, 2 লাইন বাদ। এবার কি খুঁজবেন? অনাদায়ী পাওনা সঞ্চিতি। সঞ্চিতি কয় প্রকার? নতুন। পুরানটা কই থাকবো? দেখেন রেওয়া মিলে একটা পুরান সঞ্চিতি আছে কিনা, আর সমন্বয়ে কোনো নতুন সঞ্চিতি আছে কিনা। তাহলে নতুনটা আছে। এখন বলেন, নতুনটা যোগ করে আর পুরান সঞ্চিতি কি করে? তাহলে মানে এক কথায় 4 লাইনের মধ্যে আমরা কয় লাইন পাইছি? 2 লাইন। শুধু সঞ্চিতির লাইনগুলি পাইছি। তাহলে বলেন সঞ্চিতি কয় প্রকার সবাই? নতুন। নতুনটা যোগ করে, তাহলে লেখেন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই বলো, নতুন সঞ্চিতি কত পার্সেন্ট ধরতে বলছে? এখন এটা কি পার্সেন্টেজ লিখবো না টাকা বাইর করতে হইব? আর টাকা বলেন, ভবিষ্যতে কে মারবো টাকা? পাওনাদারে কে মারে? দেনাদার বা প্রাপ্য হিসাব। তাহলে পার্সেন্টেজটা কার উপর হইব? শুধু প্রাপ্য হিসাব না, সমাপনী প্রাপ্য হিসাব বা নিট প্রাপ্য, নিট প্রাপ্য হিসাব বা সমাপনী প্রাপ্য হিসাব, মানে বছরের শেষের দেনাদার হইতে হইব। তাহলে আপনার দেনাদার বা প্রাপ্য হিসাব কত আছে ক্যালকুলেটরে উঠান। প্রাপ্য হিসাব কত বলেন? উড়ান ক্যালকুলেটর 28,000 উড়াইছেন। এখন খোঁজেন সমন্বয়ে এই প্রাপ্য হিসাবের সাথে কোনো কিছু যোগ বিয়োগ করা থেকে বাদ পড়ছে কিনা। প্রাপ্য হিসাবের সাথে কত নাম্বার লেখা আছিল প্রথমে? 3। 3 নাম্বারে কি আছিল? একটা অলিখিত বিক্রয়। এটা প্রাপ্য হিসাব বা দেনাদার রে বাড়ায় না কমায়? বাড়ায়। তাহলে এটা যোগ করেন। ধারে বেচছিলেন, তাহলে এটা আপনার দেনাদার রে কি করে? ধারে বিক্রয় আপনার দেনাদার রে কি করে? বাড়াইছে। এটা যোগ করেন। কত হয়? 32,000। আর কোন এন্ট্রি আছিল এরকম যে দেনাদারে বাড়ায় কমায় নাই? একটাই। তাহলে এটার উপরে এবার পার্সেন্ট করেন। কত পার্সেন্ট টাকা মারবো ভবিষ্যতে? 32,000 এর 5% কত? তাইলে আবার বলতেছি, আমার এটা ক্যালকুলেটিংটা করে দিই। আমার দেনাদার কত আছে? 28,000। এটার সাথে দেখলাম, এটার সাথে কোনগুলি এখনো যোগ বিয়োগ হয় নাই? রেওয়া মিলের গুলি না সেই লেখা থামাও। কোন এন্ট্রি গুলি দেনাদারের সাথে যোগ বিয়োগ করা থেকে বাদ পড়ছে? রেওয়া মিলের গুলি না সমন্বয়ের গুলি?
সমন্বয়ের এন্ট্রি গুলি এখনো যোগ বিয়োগ হয় নাই। তো সমন্বয় এমন কোন এন্ট্রি আছিল যেটা যোগ বিয়োগ থেকে বাদ পড়ছিল? ধারে বিক্রয়, অলিখিত বিক্রয়। এটা দেনাদারে কি করে? বৃদ্ধি করে। এটা এখন আমরা কি বাড়াইছিলাম? বাড়াই নাই। কেমনে বুঝছি এটা বাড়াই নাই? বা এটা যোগ যোগ হয় নাই কেমনে বুঝছি? সমন্বয় ছিল। রেওয়া মিলে থাকলে তো রেওয়া মিলের গুলি অলরেডি যোগ বিয়োগ হইছেই। সমন্বয়ের গুলি এখনো যোগ হয় নাই, বিয়োগ হয় নাই, এটা যোগ করলাম। আর কোন এন্ট্রি আছিল যোগ বিয়োগ করার মতো? তাহলে এইটা যোগ করলে 28 এর লগে 4 যোগ করলে কত হয়? 32। এই 32,000 থেকে এখন কত পার্সেন্ট মারবো? 5%। 5% 1600। তাহলে এই নতুন সঞ্চিতি থেকে কোনটা বাদ? পুরান সঞ্চিতি কই থাকে সবাই? রেওয়া মিলে খোঁজেন পুরান সঞ্চিতির টাকা কত দেওয়া? কত? 5000 বাদ দেন। তাহলে 1600 থেকে 5000 বাদ দিলে মাইনাসের কত আসে বলেন? মাইনাসের 3400 আসে কিনা দেখেন সবাই। এইটা আসবো। তাহলে সবাই অনাদায়ী পাওনার খরচ দেখানোর লাইন কয়টা? 4টা। প্রথমে কি খুঁজতে বলে স্যারে? অনাদায়ী পাওনা কয় প্রকার? নতুন। পুরানটা কই থাকে? পুরানটা থাকে রেওয়া মিলে, আর নতুনটা থাকে কোথায়? এই গেল কয় লাইন? নতুন পুরান মিলে অনাদায়ী পাওনা 2 লাইন। এরপর অনাদায়ী পাওনার পরে কি খুঁজতে বলে? সঞ্চিতিও কয় প্রকার? নতুন। নতুনটা কই থাকবো? সমন্বয়। পুরানটা কই থাকে? পুরান জিনিস যেগুলি লেখা হইয়া গেছে এটি সব রেওয়া মিলে থাকে। নতুনটা যোগ করে আর লাস্টে পুরানটা, মানে এক কথায় 4 লাইনের মধ্যে 3 লাইন যোগ, 1 লাইন বিয়োগ। এটা কিন্তু 6 অধ্যায়ে শেখানো হয়েছে। অনাদায়ী পাওনা একটা আয়না ব্যয়, টাকা মাইরা দিছে, আয়না ব্যয়। অনাদায়ী পাওনা নতুন হোক আর পুরান হোক দোনোটাই কি হিসাব? ব্যয়ের লগে ব্যয় কি করে? যোগ। সামনের বছর যেটা মারবো ওইটা হলো সম্ভাব্য ব্যয়, কিন্তু ধরতাছি কোন বছর? বর্তমান বছর। এটাও একটা ব্যয়, এটাও কি করে? কথা কয় না কা? এটাও যোগ। আর যেটা আগের বছর অলরেডি ক্ষতি ধইরা ফালাইছে ওইটারে কি কয়? ওইটা আগের বছর নতুন আছিল, এই বছর এসে কি হয়ে গেছে? পুরানটা বাদ দিয়ে দিবেন। মানে এক কথা 4 লাইনের মধ্যে 3 লাইন যোগ, 1 লাইন কোনটা বিয়োগ? পুরান সঞ্চিতি। কোনো কোশ্চেন আছে? আর সামনে আগাই। এরপর আর কোন পরিচালন ব্যয় আছে? রেওয়া মিলের ভিতরে ঢুকেন। গেল প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। বিজ্ঞাপন। বিজ্ঞাপন একটা আয়না ব্যয়। বিজ্ঞাপন কি বিক্রিত পণ্যের ব্যয় লিখছিলাম? বিজ্ঞাপন কি অপরিচালন ব্যয় পড়ছিলাম? তাহলে বিজ্ঞাপন কোন ব্যয়? পরিচালন ব্যয়। মাল বিক্রি করতে গেলে কি দেওয়া লাগে? বিজ্ঞাপন দেওয়া লাগে। আর বিজ্ঞাপনের সাথে কাজ আছে, প্রথম করে লিখতে হবে বিজ্ঞাপন কয় টাকা। এখন আসেন বিজ্ঞাপনের সাথে কি কাজ আছিল, কয় নাম্বারের কাজ আছে? পড়া একদম মনোযোগ। 2 নাম্বার, হাতে ক্যালকুলেটর নেই। বলছে বিজ্ঞাপন খরচ এইটার কয় ভাগের কয় অংশ? 4 ভাগের 1। মানে কয় টাকার 4 ভাগের 1 অংশ? তো বিজ্ঞাপন খরচ 2000, উড়ান 2000। এই 2000 টাকার 4 ভাগের 1 ভাগ কি দেখাইতে কইছে? 4 ভাগের 1 ভাগ। ভালো করে লাইন পড়িয়া কথা বলেন। 4 ভাগের 1 ভাগ পরের বছরের জন্য কি করতে বলছে? বিলম্বিত বিজ্ঞাপন একটা কি ক্লাসের শুরুতে বলছি। তার মানে 4 ভাগের 1 ভাগ সম্পদ। তো 4 এটারও 4 দিয়া ভাগ দেন, 1 ভাগে কত বাইর হয়? মানে এক কথায় 4 ভাগের 1 ভাগে 500 টাকা হয়। 500 টাকা সম্পদ। তাহলে 2000 এর ভিতরে 500 টাকা যদি সম্পদ হয়, খরচ কয় টাকা? 1500। তা আমরা কি সম্পদটা দেখাইতে বইছি না খরচটা দেখাইতে বইছি? তাহলে আমরা সম্পদটা বাদ দিয়ে দেবো। সম্পদটা কি নামে বাদ দিব? কথাই কয় না কেউ। বিলম্বিত বিজ্ঞাপন। এটার ক্যালকুলেটিংটা দেখায় দেন পাশে। বিলম্বিত কর্তৃক, বিলম্বিত কর্তৃক 4 ভাগের কয় ভাগ বিলম্বিত? 1 ভাগ। তো 4 ভাগের 1 ভাগে কত হয়? 500 টাকা হইলো বিলম্বিত সম্পদ। তাহলে 1 ভাগ সম্পদ, বাকি 3 ভাগ কি? খরচ। তো 3 ভাগের টাকা কত? তাহলে 2000 টাকাতে সম্পদ 500 বাদ দেন, তাহলে খরচ কয় টাকা? 1500 টাকা খরচ। কে কে পড়া বুঝি নাই? বিজ্ঞাপন গেলে এরপরে ঋণ। ঋণের পাশে পার্সেন্ট আছে, পার্সেন্ট থাকলে কি ধরতে হয়? সুদ। ঋণ একটা কি হিসাব? দায়। দায়ের উপর সুদ পাই না দায়ের উপর সুদ দেই? যেই সুদ দেই এই সুদ আয় না ব্যয়?
তাইলে এখন বলেন সুদ, এই ঋণের সুদ একটা ব্যয়। এখন আমার উত্তর দেন, সুদ কি পরিচালন ব্যয় না অপরিচালন ব্যয়? সুদ কখনো পরিচালন হয় না, সুদ অলওয়েজ। তাহলে এটা কি পরিচালন ব্যয় লিখমু? বাদ। এরপরে আসেন ইজারা সম্পত্তি, পাশে একটা কাজ আছে, ব্র্যাকেট দিয়ে কি লেখা? গত ক্লাসে কিন্তু এরকম একটা অঙ্ক পাইছিলাম, 7.5 বছরের টাকা দেওয়া ছিল, মনে আছে? করছিলেন কিন্তু। আচ্ছা, এটা কেমন 7.5 বছরের টাকা না 10 বছরের? এটার পাশে কোনো ডেট ডুট কিছু আছিল আগের অঙ্কের মতো? ধরে নিবেন এটা কোন বছর ভাড়া নিছে সম্পত্তিটা, এই 18 সালে, যেই সালের অঙ্ক করতেছেন এই সালেই ভাড়া নিছে। এখন বলেন সম্পত্তিটা ভাড়া নিছে কয় টাকা দিয়া? 60,000। খরচ, আচ্ছা এটা কয় বছরের জন্য ভাড়া নিছে? খরচ দেখাইবেন কয় বছরের? খরচ 2 বছরের না 1 বছরের? 1 বছরের খরচ। কথা কেনা, কথা কেনা, কয় বছরের খরচ? 1 বছর। আর 1 বছরের খরচ কেমনে বের করবো? 60,000 কত দিয়া ভাগ দিলে 1 বছরের খরচ বাড়িব? 10 দিয়া। এখন সবাই বলেন তো, ইজারা সম্পত্তি একটা স্থায়ী সম্পদ, কিন্তু এটা স্পর্শনীয় না অস্পর্শনীয়? অস্পর্শনীয়। এটার উপরে অবচয় না অবলোপন হইব? অবলোপন দেখামু। তাহলে লেখেন ইজারা সম্পত্তির, আর মনে রাখবেন অবচয় অবলোপন এগুলি কোন ব্যয়ে দেখাইতে হয়? পরিচালন ব্যয়ে। তাহলে ইজারা সম্পত্তির অবলোপন। তাহলে সবাই উত্তর দেন, ইজারা সম্পদ কয় টাকা? উত্তর দাও। 60,000। এটা কয় বছরের জন্য ভাড়া নিছ? কথা কয় না, কয় বছরের জন্য ভাড়া নিছ? তাহলে 10 দিয়া ভাগ দিলে কয় বছরের খরচ বাড়িব? তো 1 বছরের খরচটারে আমরা কি ডাকি? অবলোপন। অবলোপন শব্দের অর্থ কি? খরচ। তাহলে 1 বছরের খরচ কত বলো? 6,000। এরপরে খুঁজি আর কোন খরচ আছে কিনা পরিচালন ব্যয় বসানোর মতো। উত্তোলন মূলধন আসবে না, হাতে নগদ আসবে না, রেও মিলে নাই। ভিতরে নিচে নামো, নিচে কোনো ব্যয় আছে কিনা দেখো সমন্বয়ের মধ্যে। অপরিচালন ব্যয় পরিচালন ব্যয় বসানোর মতো আর কোন এন্ট্রি আছে? নাই, শেষ। তাহলে পরিচালন ব্যয় এই কয়টাই পাইছি, সবটি যোগ দাও। পরিচালন ব্যয় সবটি যোগ, শুধু এইটা বিয়োগ। এগুলি যা যা আছে, যেটা যোগ ফিগারে আছে যোগ ফিগারে উঠাইবেন ক্যালকুলেটরে, আর যেটা বিয়োগ ফিগারে আছে ওটা বিয়োগ ফিগারে উঠে সমান দিবেন। আমি বারবার বলতেছি, যেটা যোগ ফিগারে আছে এটা ক্যালকুলেটরে যোগ ফিগারে উঠাইবেন, আর যেটা বিয়োগে আছে ওটা বিয়োগ ফিগারে উঠে লাস্টে সমান দিবেন। কত আসে বলেন? 17,100 টাকা। আমার পরিচালন ব্যয় 17,100। এখন বলেন ব্যয় কি করে? কাটতে। তাহলে 25 বড় না 17 বড়? আয় বেশি না ব্যয় বেশি? লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে আয় থেকে ব্যয়টা বাদ দেন, মোট লাভ থেকে ব্যয়টা বাদ দেন। 8,378। সবাই বলেন তো, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে কোন মুনাফা বেরিয়েছে? এটা পরিচালন মুনাফা। এটা কি নিট মুনাফা না পরিচালন মুনাফা? এটা কয় নাম্বার স্টেপ? সবাই এই তোমরা হাসাহাসি করতেছো কেন? ম্যাথ উঠাও। এটা কত নাম্বার স্টেপ? সমস্যা কি? এটা কত নাম্বার স্টেপ? 2 নাম্বার। এবার লাস্ট স্টেপ চলে আসছে। পরিচালন মুনাফার পরে কি? অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ। তোমরা কথা বলো না কেন? কি হচ্ছে তোমাদের? শাটডাউন হয়ে গেছে কেন? কি পারো না সব? না করে ফেলছো? কোনটা? যোগ কি? এখন কি খুঁজবো? কথাই বলতেছে না। এখন কি খুঁজবো? অপরিচালনায় খোঁজেন, অপরিচালনায় আছে কিনা। অপরিচালনায় 13টা শিখেছি, কোনটা আছে খোঁজো। আছে একটা? আরে হেডিং পরে দাও, আগে খোঁজো। অপরিচালনায় আগে আগে লিখো না, আগে খোঁজো। নাই তো অপরিচালন ব্যয় খোঁজো। আয় নাই, শেষ। তাহলে কষ্ট কমছে আরো। বাদ অপরিচালন ব্যয় খোঁজো। অপরিচালন ব্যয় আছে কিনা? নাই। আন্তাজা না দেখি কইতাছেন? ভালো করে রেওমিল সার্চ করেন। কিসের সুদ? ঋণের সুদ। সুদ কখনো পরিচালন হয় না অপরিচালন। আর ঋণের সুদ পাই না দেই? দেই। তাহলে এটা একটা ব্যয়, এটা অপরিচালন ব্যয়। আসেন ঋণের সুদ বাইর করি, হাতে ক্যালকুলেটর নেন। ঋণ কত কয় না? ঋণ কয় টাকা নিছে? 40,000 উপরে কয় পার্সেন্ট সুদ ধরবো? আচ্ছা
16,000 বেতন কয় হাজার? 12,000। তারপরে মাইনাসের 3400, অ্যামাউন্ট গুলি দেখো, প্লাসের 1500। আর এখানে কোনটা মিসিং করছো তাইলে তোমরা? না না, কোনটা মিসিং করছো তাইলে? কোন একটা মিসিং করছো তোমরা। তোমরা পরিচালন ভাই মিসিং করিয়া গেছো, দেখছো একটা, এই জন্যই তো অঙ্ক মিলে নাই। পরিচালন ব্যয় দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতির নিচে একটা এন্ট্রি আছে, এটা তোমরা দেখোই নাই, খেয়ালই করো নাই কেউ। আমিও খেয়াল করি নাই। বিমা খরচ, বিমা খরচ কয় টাকা? এই জন্যই অঙ্ক মিলতেছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যারা লেখছো তারা তো ভালো, গুড। এই একটা এন্ট্রি আছে, এটা বসাই দিই তাইলে এক ফাঁক দিয়া। বিমা খরচ কোন দিক দিয়ে ঢুকাম? ওই দিক দিয়ে ঢুকিয়ে দিই। বিমা খরচ, বিমা খরচ একটা পরিচালন ব্যয়, কত টাকা বলেন? 1000, বসায় দেন 1000, তাহলে অঙ্ক মিলবো। এটা দেখি নাই। 17,100। ঠিক আছে কিনা? এবার হয়েছে? হ্যাঁ, এখনো ছুটি হয়নি। একটাই বাকি, একটাই বাকি এন্ট্রি, এরপরে ছুটি। ঋণের সুদ বাইর করবো, এরপর চলে যাবেন, শেষ। দেখেন, হাতে ক্যালকুলেটর নেন। ঋণ কয় টাকা নিছেন বলেন? 40,000 উপরে কয় পার্সেন্ট সুদ ধরবেন? পার্সেন্ট করলে কয় বছরের সুদ বাড়িব? 1 বছরের সুদ কত বাইর? 2000। পার্সেন্ট করার পরে দেখতে বলছি পাশে কোনো তারিখ আছে কিনা দেখেন, এবং তারিখটা আমি যেই সালের অঙ্ক করছি ওই সালের মধ্যে পড়ছে কিনা। আমি ঋণটা কবে নিছি এখন সবাই বলেন? 2018 সালের কোন মাসে? জুলাইয়ের কয় তারিখে? তাহলে জুলাই সুদ দিমু কি দিমু না? দিমু। তাহলে জুলাই থেকে আমার অঙ্ক শেষ হয়েছে কোন মাসে? তাহলে জুলাই থেকে ডিসেম্বর, হাতে করে গণেন কয় মাসের সুদ দিমু? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাসের সুদ দিমু। তাহলে সবাই বলেন ঋণ নিছেন কয় টাকা? ঋণ নিছি 40,000। এটার উপরে কয় পার্সেন্ট সুদ ধরবো? পার্সেন্ট করলে কয় বছরের সুদ বাইরে সবাই? 1 বছরের সুদ কত বাইরেছিল? 40,000-এর 5% কত? 2,000। এখন আমি কি পুরো 1 বছরের সুদ দিব? আমি ঋণ কি পুরো বছরের প্রথমে নিয়েছিলাম না মাঝখানে নিয়েছিলাম? আমি জুলাই মাসে ঋণ নিছি, তাহলে জুলাই থেকে ডিসেম্বর কয় মাসের সুদ দিব? তাহলে পার্সেন্ট করে যে টাকাটা বাইরেছে ওটারে গুণ দেন 6 দিয়া, ভাগ দেন 12 দিয়া, কত টাকা হয়? 1000। তাহলে আমি ঋণের উপরে কয় টাকা সুদ দিব? 1000 টাকা সুদ দিব। তো 1000 সুদ, তাহলে ঋণের সুদটা বাদ দেন, কত হয় বলেন এবার? 7,378। এটাই আমার নিট মুনাফা, এটাই অ্যান্সার। আর কোন পরিচালন ব্যয় ছিল বলো? নাই। 7,378। এবার বইয়ের সাথে উত্তর মিলাইতে পারেন। ঠিক আছে, এই ছিল আমাদের, এটা ঢাকা বোর্ড 2019 আমাদের ম্যাথটা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। অঙ্কটা বাসায় সবাই করবেন 2 বার করে।